ডিয়ার স্টুডেন্ট, তোমাদের প্রিপারেশন কেমন চলছে? একটা একটা করে দিন চলছে, পরীক্ষা তো সামনে চলেই এলো। আশা করি সবার প্রিপারেশন ভালোভাবে নিচ্ছ। 11-12-এর কেমিস্ট্রিটা খুব ভালোভাবে কনসেপ্টটাকে ক্লিয়ার করে করে পড়ো, ঠিক আছে? তাহলে দেখবে যেটা পড়বে সেটা একদম কনসেপ্ট ক্লিয়ার করে পড়ো, ঠিক আছে? তাহলেই দেখবে তোমরা অনেক কোশ্চেন খুব ভালোভাবে সলভ করে আসতে পারছো। আজকে আমি 2022 কোয়েশ্চেনটা অ্যানালাইসিস করব। এখানে 10টা কোয়েশ্চেন আজকে আমি করাবো। দেখো, ইথাইল 1,3 বলছে অক্সো বিউটানয়েড সঙ্গে কোন অ্যানায়নটি তৈরি হবে। আচ্ছা, তাহলে দেখো এখানে কোন অ্যানায়ন তৈরি হবে। এখানে আমাদের দেখতে হবে এই যে কম্পাউন্ডটার মধ্যে মোর অ্যাসিডিক প্রোটন কোনটা, মোর অ্যাসিডিক প্রোটন কোনটা। দেখো মোর অ্যাসিডিক কোনটা হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি এটার মধ্যে কি আছে, দুটো কার্বনাইল গ্রুপ আছে। তাহলে দুটো কার্বনাইল গ্রুপ থাকার জন্য কি হবে, দেখো এই যে কার্বনটা, যে কার্বনটা এখানে অ্যাটাচ হবে, এই যে হাইড্রোজেনগুলো এই কার্বনের সাথে অ্যাটাচড হাইড্রোজেনগুলো কি হবে, মোর অ্যাসিডিক হবে, তাই না? মোর অ্যাসিডিক হবে। তার কারণ দেখো এখান থেকে যখন নিয়ে নেওয়া হবে CH3 CO CH, এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে নেওয়া হলে দেখো এই যে নেগেটিভ চার্জটা এইটা কি হবে, বোথ সাইডে রেজোনেন্সে থাকতে পারবে, ঠিক আছে? বোথ সাইডে রেজোনেন্সে থাকতে পারবে, ঠিক আছে? আবার এখান থেকে কি হবে, আবার যদি ঘুরে আসে আবার এখানে নেগেটিভ চার্জ আসবে, ঠিক আছে? এইভাবে হবে। আবার এই নেগেটিভ চার্জটা আবার এই কার্বনাইল গ্রুপের সাথেও রেজোনেন্সে থাকতে পারবে। তাহলে কি হবে, এটা স্টেবিল হয়ে যাচ্ছে, এই অ্যানায়নটা স্টেবিল হয়ে যাচ্ছে। তাহলে এরকম দেখো এখানে কোনটা আছে, অপশান বি। অপশান বিতে যেটা আছে সেই অ্যান্সারটা হবে, ঠিক আছে? এই অ্যানায়নটা তৈরি করবে। তার কারণ এই মিডলের যে কার্বন এটা কিন্তু এর ওপরে যে অ্যানায়নটা আছে এটা বেশি স্টেবিল হবে, কারণ এর যে হাইড্রোজেনগুলো এগুলো মোর অ্যাসিডিক, ঠিক আছে? মোর অ্যাসিডিক। নেক্সট দেখো এখানে কি হচ্ছে, উল্ফ কৃষ্ণার বিজারণ হচ্ছে, উল্ফ কৃষ্ণার বিজারণ। তো এখানে কি আছে, COCH3, দেখো CO আছে, CO। তাহলে এই যে সিওটা এটা কি হবে, রিডাকশন হয়ে উল্ফ কৃষ্ণার রিডাকশন, রিয়েজেন্ট কি, হাইড্রোজেন HO-, ঠিক আছে? বেস দেওয়া আছে এবং তার সাথে হিট দেওয়া আছে। তাহলে এখানে দেখো সিওটা রিডিউস হয়ে এখানে কি ফর্ম করবে, CH2, ঠিক আছে? সিওটা রিডিউস হয়ে CH2। তো এই যে CH2 এখানে দেখো সবগুলোতেই আছে, ঠিক আছে? এটা তো আমরা পাচ্ছি। তার সাথে আর একটা প্রোডাক্ট তৈরি হবে, কেন? তার কারণ দেখো এখানে ব্রোমিন আছে, ব্রোমিন আছে। এখানে কি হবে, E1CB ইকুয়েশন একটা তোমার মেকানিজম ফলো করে এখানে ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে? এই যে HO-, এইখানে যে হাইড্রোজেন অ্যাটাচ আছে কার্বনের সঙ্গে এইটাকে অ্যাটাক করবে, ঠিক আছে? এবং এটা কি হবে, ব্রোমিনটা বেরিয়ে যাবে, ঠিক আছে? E1CB মেকানিজম ফলো করে এখানে প্রোডাক্ট তৈরি হবে। তাহলে এখানে একটা কি হচ্ছে, ডাবল বন্ড তৈরি হবে, ঠিক আছে? বোঝা যাচ্ছে? তাহলে অপশান বি হয়ে যাবে এখানে অ্যান্সার, ঠিক আছে? অপশান বি হয়ে যাবে, কারণ কি বেস আছে তার সাথে হিট দেওয়া হচ্ছে এবং এই হ্যালোজেন একটা যে এলিমেন্ট আছে এখানে অ্যাটাচ, এইটা কি করবে, এটা বেরিয়ে যাবে, ঠিক আছে? নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত কার্বোক্যাটায়নগুলির স্থায়িত্বের সঠিক ক্রম। আচ্ছা, নিম্নলিখিত কার্বোক্যাটায়নের স্থায়িত্বের সঠিক ক্রম। দেখো তো এখানে যে কার্বোক্যাটায়নগুলো দেওয়া আছে আমাদের এখানে বুঝতে হবে প্রথমেই যে এগুলো কি টাইপের কার্বোক্যাটায়ন, তাই না? প্রথমে আমাদের যেটা দেখতে হবে এটা কি টাইপের কার্বোক্যাটায়ন। দেখো এখানে যে এই তিনটে আছে 1 2 3, এগুলো কি, এগুলো সব অ্যালাইলিক কার্বন, ঠিক আছে? অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। কেন? তার কারণ এখানে এরকম একটা ফ্রেম আছে, দেখো CH2 C CH+, ঠিক আছে? এরকম একটা ফ্রেম আছে সবগুলোতে, ঠিক আছে? সবগুলোতে। তো এই যে এইটাকে আমরা বলছি, যখন এই যে তোমার পজিটিভ চার্জটা এরকম রেজোনেন্সে থাকে একটা ডাবল বন্ডের সাথে, তখন আমরা সেটাকে বলি অ্যালাইলিক কার্বোক্যাটায়ন। এবারে আসি 4 নম্বরটাতে। 4 নম্বরে কি আছে দেখো, 4 নম্বরে ডাইরেক্ট এই যে ডাবল বন্ডটা আছে, এই ডাবল বন্ডের সাথে যে অ্যাটাচ দুটো কার্বন, তার একটা কার্বনের ওপরেই কিন্তু পজিটিভ চার্জটা আছে।
তাহলে পজিটিভ চার্জটা আমরা কি দেখছি, যে একটা ভিনাইলিক কার্বনের ওপরেই অ্যাটাচ আছে। ঠিক আছে, এটাকে আমরা বলি ভিনাইলিক কার্বোক্যাটায়ন। ভিনাইলিক কার্বোক্যাটায়ন কখন, যখন এই যে ডাবল বন্ডেড কার্বনের মাথাতেই পজিটিভ চার্জটা থাকবে, তখন আমরা তাকে বলবো ভিনাইলিক কার্বোক্যাটায়ন। এবারে এই যে কার্বনগুলো, এগুলো দেখো, এগুলো কি sp2 হাইব্রিডাইজ। ঠিক আছে, sp2 হাইব্রিডাইজ কার্বন। তো এরা কি হবে, sp2 হাইব্রিডাইজ কার্বন মানে এই কার্বনগুলো কি হবে, মোর ইলেকট্রোনেগেটিভ। মোর ইলেকট্রোনেগেটিভ। ঠিক আছে, এগুলো হয়ে যাবে মোর ইলেকট্রোনেগেটিভ। তাহলে সেক্ষেত্রে পজিটিভ চার্জটা কি করে এখানে হোল্ড হবে, হবে না। ঠিক আছে, সেই কারণে এই যে স্ট্রাকচারটা, যেহেতু মোর ইলেকট্রোনেগেটিভ একটা ময়েটি, তাহলে এইখানে কি হবে, এদের পজিটিভ চার্জটাকে হোল্ড করার ক্ষমতাই থাকবে না। সেই কারণে এটা হয়ে যাবে লিস্ট স্টেবল। লিস্ট স্টেবল তার মানে এইটার কি, এটার ক্রমের, আমরা যে ক্রমটা তৈরি করব স্থায়িত্বের ক্রম, তার মধ্যে এটার সবচেয়ে কম। তাহলে 4 দেখো কোথায় আছে, 4 এই দুটোতে আছে। দেখো ভালো করে দেখো, এই দুটোতে আছে। তাহলে এই দুটো হবে না, ক্রস করলাম প্রথমেই। তাহলে এবার বাকিগুলো দেখা যাক, বাকিগুলোর মধ্যে ক্রম কি আছে। দেখো এখানে কি আছে, 1 2 3, এই তিনটের মধ্যে আমরা এবার এটাকে কিভাবে দেখব, এটাকে আমাদের হাইপার কনজুগেশন দিয়ে এক্সপ্লেন করতে হবে। ঠিক আছে, কিভাবে, হাইপার কনজুগেশন। দেখো হাইপার কনজুগেশনের মাধ্যমে আমরা এটাকে এক্সপ্লেন করব। হাইপার কনজুগেশনটা কার ওপর ডিপেন্ড করবে, কার ওপর করবে, কতগুলো কার্বোক্যাটায়ন আছে তার ওপর। ঠিক আছে, কতগুলো কার্বোক্যাটায়ন আছে দেখো তার ওপর ডিপেন্ড করবে, কতগুলো হাইড্রোজেন আছে তার ওপর ডিপেন্ড করবে। হাইপার কনজুগেশনটা সবসময় এই যে ক্যাটায়নগুলো, কার্বোক্যাটায়ন, এই যে ক্যাটায়নগুলো, এদের কি হবে, এই ক্যাটায়ন পজিটিভ চার্জ যেই কার্বনটাতে আছে তার সাথে যে অ্যাটাচ, ঠিক আছে, তার সাথে যে অ্যাটাচ গ্রুপগুলো, তাদের মধ্যে কতগুলো হাইড্রোজেন আছে তার ওপর ডিপেন্ড করে। ঠিক আছে, তাহলে দেখো আমি এখানে লিখছি 1 নম্বরে কটা আছে আলফা হাইড্রোজেন, দেখো 3টে, তাহলে 3 আলফা হাইড্রোজেন। এখানে কটা আছে, যেই যে কার্বনটা আছে তার সাথে যে কার্বন অ্যাটাচ আছে তার সাথে কটা কার্বন আছে, নেই। তাহলে এখানে কি আছে, নো আলফা হাইড্রোজেন। এই যে কার্বোক্যাটায়নটা, এর সাথে দেখো দুটো গ্রুপ আছে যেখানে 6টা আছে, তাই তো, তাহলে আলফা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে এইটার ক্ষেত্রে কি হবে, হাইপার কনজুগেশন এফেক্ট, হাইপার কনজুগেশন এফেক্ট মোর স্ট্রং, তাই না। দেখো হাইপার কনজুগেশন এফেক্ট এইটার ক্ষেত্রে কি হবে, অনেক বেশি স্ট্রং হচ্ছে। তাহলে এর পরেই, তাহলে আমরা দেখব কি 3 নাম্বারটার সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি। এবারে অপশন বি আর সি যেটা আমি বলেছিলাম, দেখো এদের মধ্যে কি আছে, বিএসসি দুটোতেই 3 নম্বরটা প্রথমে আছে। ঠিক আছে, এবারে 2 আর 1-এর মধ্যে কি হবে, এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, তাহলে 1-এর চেয়েও 2-এর কম হবে। ঠিক আছে, 1-এর চেয়েও 2-এর কম হবে। তাহলে আবার 1-এর যেহেতু 3টে আলফা হাইড্রোজেন আছে, তাহলে 1-এর ক্ষেত্রে স্থায়িত্ব কি হবে, 2-এর থেকে বেশি হবে। 1-এর স্থায়িত্ব 2-এর থেকে বেশি হবে। ঠিক আছে, তার কারণ 2 নম্বরে কোনো আলফা হাইড্রোজেন নেই, আর 1 নম্বরে আলফা হাইড্রোজেন 3টে আছে। এরা কি করবে, হাইপার কনজুগেশনে টেক পার্ট করবে এবং সিস্টেমটাকে স্টেবল করবে। ঠিক আছে, মলিকুলটাকে, কার্বোক্যাটায়নটাকে স্টেবল করবে। তাহলে দেখো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাবে কি, অপশন বি। ঠিক আছে, তাহলে এখানে আমরা কিভাবে কি দিয়ে এক্সপ্লেন করলাম, একটা হচ্ছে অ্যালাইলিক পজিশন আর একটা ভিনাইলিক পজিশন। ভিনাইলিক পজিশনের কার্বোক্যাটায়ন, ঠিক আছে, ভিনাইলিক কার্বোক্যাটায়ন অলওয়েজ আনস্টেবল। ঠিক আছে, অলওয়েজ আনস্টেবল। ঠিক আছে, অ্যালাইলিক কার্বোক্যাটায়নের চেয়ে সবসময়ই এটা আনস্টেবল হবে। ওকে, বোঝা গেছে না, বুঝতে পারলে কিন্তু অবশ্যই জানিও কমেন্ট সেকশানে। চলো, ওপরে প্রদত্ত যৌগগুলির মধ্যে এর পরিমাণের সঠিক ক্রমটি হলো, ইনল পরিমাণের সঠিক ক্রমটি হলো। দেখো এখানে আমরা কি করব, ইনল ফর্ম করব। ঠিক আছে, ফার্স্ট আমরা যেটা করব, ইনল ফর্ম করব।
তো ইনলগুলো কিভাবে ফর্ম করবে, ঠিক আছে দেখা যাক। দেখো ফার্স্ট যে কম্পাউন্ডটা আছে, এই যে কম্পাউন্ড আমি একে একে করছি, ঠিক আছে। এখানে দেখো দুটো হাইড্রোজেন আছে, ঠিক আছে, এখানে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এখান থেকে আমাদের কি হবে, দুটো ইনল ফর্ম করবে। তাহলে ফর্ম করিয়ে দিই, এই একটা, এক সেকেন্ড, দেখো এই একটা, আর একটা ফর্ম করবে এই একটা, ঠিক আছে, দুটো ইনল ফর্ম করলো। এবারে বাকিগুলো দেখি, আর একটা যেটা আছে এটা দেখি। দেখো এখানে দুটো, এই যে ইনল ফর্ম করবে, এইদিকে দুদিকে দুটো হাইড্রোজেন আছে, তাহলে এটাও দুটো ইনল ফর্ম করবে। দেখো একটা কি, আর এই একটা, এই, ঠিক আছে, দুটো ফর্ম করলো। আর একটা কম্পাউন্ড কি আছে, আচ্ছা আর একটা আছে তোমার 3 নম্বর, 3 নম্বরটা এখানেই ড্র করছি, এখানে একটাই ফর্ম করবে এরকমভাবে, এখানে একটাই আছে হাইড্রোজেন, তাহলে এখানে এইভাবে ফর্ম করবে। দেখো এবারে এই যে ইনলগুলো ফর্ম করলো, তাহলে তাহলে কাজ কোনটার মধ্যে ইনল কন্টেন্ট বেশি, মানে অ্যাকচুয়ালি আমাদের এটাই বলতে হবে যে কোনটার ক্ষেত্রে ইনলগুলো স্টেবিল হবে বেশি, তাহলে তার ক্ষেত্রে পরিমাণটাও বেশি হবে, ঠিক আছে। এবার দেখো এইখানে কি আছে, 4 মেম্বার রিংয়ের মধ্যে ডাবল বন্ডটা ফর্ম করেছে, 4 মেম্বার রিংয়ের মধ্যে ডাবল বন্ড ফর্ম করেছে। আর এখানে কি ফর্ম করেছে, এখানে ফর্ম করেছে 6 মেম্বার রিংয়ের মধ্যে, 6 মেম্বার রিংয়ের মধ্যে, ঠিক আছে। এইখানে দেখো, এইখানে আবার আছে কি, এখানে দুটো বন্ড ফর্ম করেছে 3 নম্বরটাতে, তাহলে এটা কি হবে, এটা 4 পাই ইলেকট্রন সিস্টেম, 4 পাই ইলেকট্রন সিস্টেম। তো প্রথমেই বলে দেবো এটা কি, এটা আনস্টেবিল, ঠিক আছে, 4 পাই ইলেকট্রন সিস্টেম, এটা কি হবে, এটা আনস্টেবিল হবে, ঠিক আছে। তাহলে প্রথমেই দেখো আমাদের অপশানে লাস্টে কে আসবে, 3, 3 থাকবে যেটাতে, মানে 3-এর ইনল কন্টেন্ট সবচেয়ে কম, তাহলে এই দুটোর মধ্যে আমাদের অ্যান্সার হবে, ঠিক আছে। বাকিগুলো ক্রস করে দিলাম, ওকে। এবারে 2 আর 1-এর মধ্যে কার ইনল কন্টেন্ট বেশি, সেটার জন্য দেখো আমাদের কিছু জিনিস জানতে হবে, ঠিক আছে। 2 নম্বর যে কম্পাউন্ডটা দেখো, এটা হচ্ছে কি 6 মেম্বার রিং, তোমরা দেখলে এতক্ষণ এখানে সুন্দর করে দেখো এক্সপ্লানেশন করা আছে। 2 নম্বরটা হচ্ছে 6 মেম্বার রিংয়ের মধ্যে কি হয়েছে, ডাবল বন্ডটা ফর্ম করেছে। তো এই যে 6 মেম্বার রিংটা, এটা কি করে, এটা অনেক বেশি ফ্লেক্সিবল, অনেক বেশি ফ্লেক্সিবল, তার কারণ এখানে অ্যাঙ্গেল স্ট্রেংথ কম, ঠিক আছে। এই যে ডাবল বন্ড যখন থাকে, এগুলো কি হয়, এখানে sp2 হাইব্রিডাইজ, এদের অ্যাকচুয়ালি বন্ড অ্যাঙ্গেল 120 ডিগ্রির কাছাকাছি থাকে, যেটা তোমার 6 মেম্বার রিং ফেভার করে, সেই জন্য এখানে কি হয়, মিনিমাম হয় অ্যাঙ্গেল স্ট্রেন, অ্যাঙ্গেল স্ট্রেনটাকে মিনিমাইজ করে দিচ্ছে, সেই কারণে ইনল ফর্মটা এখানে রিলেটিভলি অনেক বেশি স্টেবল হবে, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছি 2 নম্বরটা আমাদের কি হবে, সবচেয়ে বেশি ইনল কন্টেন্ট, ঠিক আছে। এবারে 4 মেম্বার যে রিংটা, এখানে দেখো এখানে অ্যাঙ্গেল স্ট্রেন আছে, অ্যাঙ্গেল স্ট্রেন আছে, তো এটা কি হবে, sp2 হাইব্রিডাইজ, ডাবল বন্ড এখানে আছে এবং 120 ডিগ্রি প্রেফার করবে বেশি, যেটা হেক্সাগোনাল তোমার 6 মেম্বার রিংয়ের ক্ষেত্রে করছিল, ঠিক আছে। কিন্তু যখন তোমার 4 মেম্বার রিংয়ে ডাবল বন্ড থাকছে, এটা কি হবে, এখানে একটা স্ট্রেন তৈরি হবে, স্ট্রেন, ঠিক আছে, এখানে একটা স্ট্রেন তৈরি হবে, ঠিক আছে। তো সেই কারণে এখানে কি হবে, ইনল ফর্মটা একটু কম স্টেবল হবে, রিলেটিভলি কম স্টেবল হবে। তাহলে আমাদের অর্ডারটা কি হয়ে যাচ্ছে, দেখো তাহলে আমাদের অর্ডারটা হয়ে যাচ্ছে একদম স্টেবিলিটি কার্ভেসি 2, তারপর হয়ে যাচ্ছে 1, তারপর হয়ে যাচ্ছে 3, তাহলে এই অর্ডারটা কোথায় আছে দেখো, 2 তারপর 1, আচ্ছা অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে, বোঝা যাচ্ছে, অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার, ঠিক আছে। চলো নেক্সট,
কি বলছে দেখো, উপরোক্ত বিক্রিয়াটিতে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের কনফিগারেশনগুলো হলো। আচ্ছা, বিক্রিয়ক মানে এটা, এর কনফিগারেশন আরএস নোমেনক্লেচার করতে হবে। তারপর আফটার রিয়াকশন KCN ETOH দেওয়া হয়েছে, আফটার রিয়াকশন কি কনফিগারেশন হবে সেটা বলতে হবে। দেখো প্রথমত বলে দিই একটা কথা, এই যে রিয়েজেন্টটা দেওয়া আছে এখান থেকে সায়ানাইড আসবে, যেটা কি করবে, এই যে সায়ানাইডটা এটা নিউক্লিওফাইল হিসেবে কাজ করবে, নিউক্লিওফাইল। এবং এটা কি এখানে কি হবে, যেহেতু ব্রোমিন আছে এখানে হয়ে যাবে SN2 রিয়াকশান, SN2 রিয়াকশান, সায়ানাইড অ্যাটাক করবে এবং ব্রোমিন এখানে কি লিভিং গ্রুপ, ঠিক আছে, ব্রোমিনটা এখানে হয়ে যাচ্ছে লিভিং গ্রুপ, ঠিক আছে, তো SN2 হবে। এবার দেখো এই যে কম্পাউন্ডটা এটার R বা S, বিক্রিয়কের যে কোনো একটা এর কনফিগারেশন হবে R বা S, ঠিক আছে। আবার বিক্রিয়াজাত পদার্থের কি কনফিগারেশন হবে সেটাও কিন্তু আমাদের সেম রুল ফলো করেই করতে হবে। কিন্তু এখানে একটা কথা বলে দিই, যখন ধরো SN2 রিয়াকশন হয় তখন ব্যাক সাইড অ্যাপ্রোচ করে নিউক্লিওফাইল, সেই জন্য যে রিয়াক্ট্যান্টের যদি SN2 রিয়াকশন হয়, ঠিক আছে, রিয়াক্ট্যান্টের যদি তোমার SN2 রিয়াকশন হয় তার সেখান থেকে আমরা যে প্রোডাক্টটা পাচ্ছি এখানে কি হয়, কনফিগারেশনাল ইনভার্সন হয়, কনফিগারেশনাল ইনভার্সন, ঠিক আছে। সেই কারণে কি হয়, যখন অ্যাটাকিং গ্রুপ আর লিভিং গ্রুপ, ঠিক আছে, ধরো এটা একটা তো কার্বন, ঠিক আছে, অ্যাটাকিং গ্রুপ আর লিভিং গ্রুপ যখন সেম হয় তখন কি হয়, আর থাকলে সেটা এস হয়, এস থাকলে আর হয়, এরকম একটা আছে। কিন্তু এরকম কোনো কনসেপ্ট এখানে কাজ করবে না, কারণ এখানে লিভিং গ্রুপ ব্রোমিন আর অ্যাটাকিং গ্রুপ সায়ানাইড। তো আমাদেরকে এখানে কি করতে হবে, যেভাবে আমরা আরএস নোমেনক্লেচার করি সেইভাবেই করতে হবে। ইনভার্সন ডেফিনেটলি হবে, ঠিক আছে, ইনভার্সন ডেফিনেটলি হবে, কিন্তু আমাদের কি করতে হবে, ইনভার্সন হলেও আমাদের দেখতে হবে যে এটা এস বা এটা আর হলে ওটাকে অপোজিট করে দেবো, সেটা করলে কিন্তু হবে না, ভুল হয়ে যাবে, ঠিক আছে। এটা আমি খুব ভালো করে বলে দিলাম, এটা ভালো করে মনে রাখবে। তো আমাদের দুজনেরই কনফিগারেশনটা ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। রিয়াকশান মেকানিজম কি SN2 আমি বলেছি আগে, ঠিক আছে, সেটাই এখানে দেওয়া আছে। এবারে চলো রিয়াকশানটা করে দেখাই কি আছে আমাদের কম্পাউন্ডটা। আচ্ছা দেখো কি আছে, CO2 CH3, এটা কোন প্রজেকশানে আছে বলো তো, এটাকে আমরা বলে থাকি কি ফিশার রিয়াকশন, তাই না, এটাকে আমরা বলে থাকি ফিশার রিয়াকশন। দেখো এটাকে আমরা বলে থাকি ফিশার প্রজেকশন। এবার আরএস নোমেনক্লেচার করার জন্য আমাদের কি করতে হয়, CIP রুল ফলো করে করতে হয়, ঠিক আছে। এবারে এই রুলটা অনুযায়ী আমাদের কি করতে হবে, একে নাম্বারিং করতে হবে প্রায়োরিটি বেসিসে। কীরকম, এই যে কার্বনটা দেখো, এই যে এই মিডিলের যে কার্বনটা, এই যে কার্বন, এটাকে স্টার্ট দিলাম, এটা কি, এটা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে, 1 2 3 4, এখানে কি থাকে, 4টা কাইরাল কার্বন। আমরা কাকে বলবো, যখন কি থাকবে কার্বনের সাথে 4টি ডিফারেন্ট গ্রুপ অর অ্যাটম অ্যাটাচ থাকবে, ঠিক আছে, গ্রুপ অর অ্যাটম অ্যাটাচ থাকবে, তখন আমরা এটাকে কি বলবো, কাইরাল কার্বন। ক্লিয়ার। এবারে এই CIP রুল ফলো করে আমাদের কিভাবে দেখো নোমেনক্লেচারটা করতে হবে। তো পারমাণবিক সংখ্যা, এই যে কার্বনটার সাথে যেই অ্যাটমটা অ্যাটাচ আছে তার পারমাণবিক সংখ্যার উপর বেস করে আমরা প্রায়োরিটি বেসিসে যার পারমাণবিক সংখ্যা বেশি তাকে 1 নাম্বারিং করব, তার পরের ক্রমে যে আসবে তাকে 2 নাম্বারিং করব। তাহলে এটা হয়ে যাচ্ছে 1 নাম্বার, তারপর এটা হয়ে যাবে দেখো 2 নাম্বার, এটা হয়ে যাবে 3, ঠিক আছে, ডি এর মাস বেশি তো হাইড্রোজেনের হয়ে যাবে 4। এবার এটাকে 1 থেকে এইভাবে যাব 1 2 3 4, ঠিক আছে।
এইভাবে রোটেশন করালে দেখো যদি চারটা এখানে ভার্টিক্যালে আছে, চারটা ভার্টিক্যালে আছে, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে ফিচার প্রজেকশন, ঠিক আছে। এটাকে আমরা বলে থাকি ফিচার প্রজেকশন। কোনো একটা কনফিগারেশনকে আমরা অনেকভাবে রিপ্রেজেন্ট করতে পারি। ফিচার প্রজেকশন, সহর্স প্রজেকশন, ফ্লাইং ওয়েজ প্রজেকশন, ঠিক আছে। এইভাবে আমরা রিপ্রেজেন্ট করি। তো ফিচার প্রজেকশানে দেখো 4 যখন ভার্টিক্যালে থাকবে এবং এটা কি হচ্ছে, এই যে রোটেশনটা অ্যান্টি ক্লকওয়াইজ, তখন এটা হয়ে যাবে এস, ঠিক আছে। তখন এটার কনফিগারেশন হয়ে যাবে এস, ঠিক আছে। এইচ যদি হরাইজন্টালি থাকতো এইটাতে, তাহলে এটা কিন্তু আর হতো, ঠিক আছে। তাহলে এটা আর হতো, কিন্তু এইচ ভার্টিক্যালে আছে সেজন্য এটা হবে এস। এবং তারপর দেখো এটা এস হয়ে গেল। এবারে আসছি প্রোডাক্ট, ঠিক আছে। প্রোডাক্টে কি তৈরি হবে দেখো, যখন সায়ানাইড অ্যাটাক করছে, সায়ানাইড কি করছে, ব্যাক সাইড অ্যাটাক করছে, ঠিক আছে। ব্রোমিন বেরিয়ে যাবে, সেক্ষেত্রে দেখো আমাদের তাহলে কি হবে, ইনভার্সন হবে কনফিগারেশনটা, ঠিক আছে। তাহলে এখানে চলে আসছে সায়ানাইড সিএন, এখানে আসছে ব্রোমিন। এবারে সেমভাবে আমরা এখানে নাম্বারিং করব, ব্রোমিনের সবচেয়ে বেশি 1। এবারে এইখানে দেখো দুটোতেই কার্বন আছে, দুটো গ্রুপেই কার্বন আছে ফার্স্ট, তাহলে এরপর আমরা সেকেন্ড অ্যাটমটা দেখব। নাইট্রোজেন আর অক্সিজেনের মধ্যে কে প্রায়োরিটি পাবে, নাইট্রোজেন এবং অক্সিজেনের মধ্যে, এই সরি এখানে ব্রোমিন দিয়ে দিয়েছি, এক্সট্রিমলি সরি, ব্রোমিনটা তো লিভ করে যাবে, এখানে ডি হবে, ঠিক আছে। এখানে ডি হবে, ডি। দেখো তাহলে এখানে কি আছে, ফার্স্ট প্রায়োরিটি কারা পাবে, দেখো ফার্স্ট প্রায়োরিটি কারা পাবে, এই যে দুটো কার্বন আছে, এই দুটো কার্বনের মধ্যে কাকে দেব, ফার্স্ট প্রায়োরিটি ডেফিনেটলি এটা পাবে 1। কেন, তার কারণ অক্সিজেনের পারমাণবিক সংখ্যা গ্রেটার দ্যান এন, কারণ দেখো কার্বনের পরে এন আছে, এখানে কার্বনের পর অক্সিজেন আছে, তাহলে 1, তারপর 2, ডি এর জন্য 3, তারপর এটা 4, তাহলে 1 2 3 এইভাবে যাচ্ছে। দেখো এটাও কি যাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে এটার কনফিগারেশনও এস হবে, ঠিক আছে। এইভাবে আমরা কনফিগারেশন দেখলে তাহলে এস এর ইনভার্সন হলো বলে এস এর কিন্তু কনফিগারেশন চেঞ্জ হলো না, ঠিক আছে। এস, এটা কিন্তু এস থাকলো, ঠিক আছে, এটা কিন্তু এসই থাকলো। সেই কারণে বললাম যে আমাদের এটা খুব কেয়ারফুলি করতে হবে। তাহলে অপশান ডি হয়ে যাচ্ছে অ্যান্সার। ওকে, ক্লিয়ার। চলো নেক্সট দেখো কি বলছে, উপরোক্ত বিক্রিয়াটিকে বিবেচনা করে নিম্নোক্ত যৌগগুলির মধ্যে কোনটি অ্যানিলিন থেকে অ্যাসিটিনিলাইট উৎপন্ন করে না। আচ্ছা, না বলা আছে, সেটাই ভাবছি যে এখানে মনে হচ্ছে দেখে প্রায় সবগুলো দিয়েই করা যাবে, ঠিক আছে। দেখো কি আছে, CH3, আচ্ছা এটা এইচ হবে, টাইপিং মিস্টেক, ওয়েট, CO, আচ্ছা না ঠিক আছে, ওকে। আচ্ছা দেখো এখানে যে কম্পাউন্ডগুলো আছে তার মধ্যে দেখো প্রত্যেকেই কিন্তু অ্যাসিটানিলাইট তৈরি করবে, এটা তৈরি করবে, ঠিক আছে, এটাও তৈরি করবে, ওকে। নেক্সট CH3COCl, এটাও কিন্তু তৈরি করছে, অ্যাসিটাইল ক্লোরাইড, ঠিক আছে, এটাও তৈরি করছে। এবার দেখো তাহলে কোনটা করবে না, একটা দেখো এখানে দেওয়া আছে অ্যাসিটাইল ডিহাইড, ঠিক আছে, এটাই করবে না, কেন, দেখো অপশান সি, এটা করবে না। CH3CHO, এটা যখন রিয়াকশান করবে NH2-র সাথে, অ্যানিলিনের সাথে যখন রিয়াকশানটা করবে কি ফর্ম করবে, CH3CO, ঠিক আছে, এইভাবে লিখতে পারি, ওকে। এখান থেকে দেখো রিয়াকশান করবে, একটা H2O বেরিয়ে যাবে এবং এখানে ফর্ম করবে N, ঠিক আছে, ডাবল বন্ড CH3, ঠিক আছে, এই কম্পাউন্ডটা এখানে ফর্ম করছে, তাহলে অপশান সি হয়ে যাচ্ছে এখানে অ্যান্সার, ওকে। চলো নেক্সট দেখো কি বলছে, নিম্নলিখিত যৌগগুলির মধ্যে অ্যাসিডিটির ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাও।
তো ঊর্ধ্বক্রম অনুযায়ী সাজাতে হবে, মানে হাইয়েস্ট থেকে লোয়েস্ট। ঠিক আছে, ওকে। দেখো এখানে আমাদের দেখতে হবে সবগুলোই আমাদের ফেনল দেওয়া আছে, ফেনল। এবারে ফেনলের মধ্যে 2, 3, 4-এ কী আছে, এদের সাবস্টিটিউয়েন্ট যেগুলো আছে তোমার NO2 NMe2, এখানে দুটো গ্রুপ আছে, একটা হচ্ছে NO2, এটা কি, এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ। ঠিক আছে, NMe2 এটা কি, এটা ইলেকট্রন রিলিজিং গ্রুপ। ঠিক আছে, ইলেকট্রন রিলিজিং গ্রুপ। দেখো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি দু রকমের এখানে সাবস্টিটিউয়েন্ট আছে। তাহলে পার্টিকুলারলি এই যে অ্যাসিডিটির ক্রম এই কম্পাউন্ডগুলোর মধ্যে আমরা কিভাবে ডিটারমাইন করব, এখানে দুটো এফেক্ট কাজ করবে, একটা হচ্ছে মেসোমারিক এফেক্ট, মেসোমারিক এফেক্ট, আর একটা হচ্ছে কি ইন্ডাকটিভ এফেক্ট, ইন্ডাকটিভ এফেক্ট। দেখো এখান থেকে H+ যদি রিলিজ হয়, তারপরে যে এখানে নেগেটিভ চার্জটা তৈরি হবে, ঠিক আছে, সেইটা কি এখানে স্টেবিল হবে, সেটা কি এখানে স্টেবিল হবে, হবে না। তার কারণ কি, নাইট্রোজেন এটা ইটসেলফ কি এখানে ইলেকট্রন ডোনেটিং গ্রুপ, তাহলে এর অ্যাসিডিটি অনেক লো। ঠিক আছে, এটার লিস্ট অ্যাসিডিটি, তাহলে সবচেয়ে কম কার হবে, 4। তো প্রথমেই আমরা 4টা ধরে নিলে এই দুটো বাদ চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে 4টা আমাদের কাছে থাকলো যেটা একেবারেই স্টেবিল নয়। ঠিক আছে, অ্যাসিডিটি নেই। তো তাহলে 1, 2, 3, এবার এই 3টের মধ্যে আমরা আলোচনা করব। দেখো এবারে কি আছে, এইটা হচ্ছে প্যারা, প্যারা, আর এটা হচ্ছে মেটা, মেটা পজিশানে আছে NO2। তাহলে যখন প্যারা পজিশানে থাকবে এটা কি হবে, দেখো যখন প্যারা পজিশানে থাকবে, প্যারা এই যে বন্ডটা, এটা কি হচ্ছে, রেজোনেন্স স্টেবিলাইজ হবে, কারণ এটা ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ হচ্ছে, তো এটা কি হবে, রেজোনেন্স স্টেবিলাইজ হবে, স্টেবিলাইজ। তাহলে এই যে 3 নম্বরে যেটা আছে এটার কি হবে, এটা সবচেয়ে হাইয়েস্ট হবে, মানে অ্যাসিডিটির ক্রম অনুযায়ী আমরা যদি দেখি তাহলে এটার কি হবে, সবচেয়ে বেশি। ও আচ্ছা, এখানে 4 নম্বরের সবচেয়ে কম, 1 সেকেন্ড, এই দুটো আমি কেটে দিয়েছি, 4 নম্বরের সবচেয়ে কম ছিল। ঠিক আছে, তাহলে এই দুটোকে প্রথমে ক্রস করে দিয়েছি। ঠিক আছে, এই দুটোতে দেখো 4 নম্বরের সবচেয়ে, এই দুটো ক্রস হবে। ঠিক আছে, এই দুটোর মধ্যে আমাদের দেখতে হবে, এই দুটোর মধ্যে দেখতে হবে। দেখো এবারে তাহলে আমরা দেখলাম 3-এর সবচেয়ে বেশি, তাহলে এই দুটোতে কি আছে, 3-এর সবচেয়ে বেশি আছে দেখতে পাচ্ছি। এরপর বাকি মেটা, মেটাতে কি হবে, যদি মেটা পজিশানে থাকে, মেটা পজিশানে থাকে তাহলে কি হবে, বন্ড ঘুরছে। দেখো এরপরে এইটা ঘুরে এখানে যাচ্ছে, এইখানে কি মেসোমারিক এফেক্টটা ওয়ার্ক করছে, মেসোমারিক এফেক্টটা কি এখানে ওয়ার্ক করছে, করছে না। ঠিক আছে, তাহলে এরপরে কোনটা আসছে, 2 নম্বর, এর চেয়ে কম, কিন্তু NO2 যেহেতু ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ সেই কারণে 3-এর পরেই আসবে 2, তারপরে আসবে 1। ঠিক আছে, ফেনল। ঠিক আছে, তারপরে 4 নম্বরটা, তাহলে এটা কোথায় আছে, সি, অপশান সি হবে অ্যান্সার। ঠিক আছে, অপশান সি হচ্ছে ডেফিনেটলি রাইট। চলো নেক্সট। এরপর দেখো কি বলছে, একটি বিক্রিয়ার হার ধ্রুবককে কিভাবে প্রকাশ করা হয়েছে সেটা দেওয়া আছে। ঠিক আছে, এবার বলছে যে বিক্রিয়াটির সক্রিয়করণ শক্তির মান কি হবে। দেখো সক্রিয়করণ শক্তি মানে এখানে বলা হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি, অ্যাক্টিভেশন এনার্জি। ঠিক আছে, এবার এই যে অ্যাক্টিভেশন এনার্জির সাথে রিলেটেড তোমার যে ইকুয়েশানটা সেটা হচ্ছে K = A এক্সপোনেনশিয়াল মাইনাস EA/RT। ঠিক আছে, EA/RT। দেখো K = A এক্সপোনেনশিয়াল মাইনাস EA/RT।
ওকে, দেখো এবারে এখানে কি হবে, তাহলে এই যে ইকুয়েশনটা এর সাথে আমাদের ম্যাচ করাতে হবে। ঠিক আছে, এখানে আমি কি নেব, বোথ সাইডে ln নেব। ঠিক আছে, বোথ সাইডে ln নেব। আচ্ছা, নেক্সট পেজে করি, সুবিধা হবে। তাহলে ইকুয়েশনটা কি, k ইকুয়াল টু a এক্সপোনেনশিয়াল মাইনাস ই এ বাই আর টি। তাহলে এখানে কি হবে, ln k ইকুয়াল টু ln a মাইনাস ই এ বাই আর টি। ঠিক আছে, ln নিলাম বোথ সাইডে। ঠিক আছে, এবার এই যে lnটাকে লগে কনভার্ট করব। লগে কনভার্ট করার জন্য কি করতে হবে, 2.303 লগ কে ইকুয়াল টু 2.303 লগ এ। ঠিক আছে, মাইনাস ই এ বাই আর টি। দেখো এই জায়গাটা বুঝতে যেন অসুবিধে না হয়, এটা এক্সপোনেনশিয়াল ছিল, ln অ্যাকচুয়ালি কি থাকে, বেস ই থাকে, বেসটা কি থাকে, ই থাকে, তাই তো, সেই কারণে এক্সপোনেনশিয়াল মাইনাস ই বাই আর টি, এটা মাইনাস ই বাই আর টি হয়ে গেল। ঠিক আছে, তাহলে নেক্সট স্টেপে কি হবে, নেক্সট স্টেপ, আচ্ছা এবারে আমরা দেখো পেয়ে গেলাম 2.303 লগ এ মাইনাস ই বাই আর টি, এটা আমরা পেয়ে গেলাম। এবারে 2.303 দিয়ে বোথ সাইডকে ভাগ করব। তাহলে লগ কে ইকুয়াল টু লগ এ ইকুয়াল মাইনাস ই এ বাই 2.303 আর টি হয়ে গেল। ঠিক আছে, এবার তাহলে দেখো এই যে ইকুয়েশনটা আমাদের দেওয়া ছিল, তাহলে এর সাথে মেলাও, এর সাথে যদি আমরা মেলাই তাহলে দেখো কি পাবো, লগ কে আছে, লগ কে, ওকে, লগ এ, লগ এ যেটা দেওয়া আছে এটা তো কনস্ট্যান্ট, এটা ডেফিনেটলি 14.2 হবে। এবার এর পরে যে সি বাই টি মাইনাস সি বাই টি, সেটাই কি হবে, এটা হবে মাইনাস এ বাই আর টি 2.303 আর টি। ঠিক আছে, তাহলে এটা এখানে করে নিচ্ছি। এবার দেখো সি বাই টি ইকুয়াল টু ই এ বাই 2.303 আর টি। তাহলে টি টি কেটে গেল, তাহলে ই এ ইকুয়াল টু হবে, ই এ ইকুয়াল টু হবে 2.303 সি আর। ঠিক আছে, হলো না, কত হলো এটা, তাহলে অপশান এ। ঠিক আছে, এইভাবে দেখো আমরা কি করলাম, কম্পেয়ার করলাম। ওকে, বোঝা গেছে, চলো নেক্সট দেখো কি বলছে, কোন কম্পাউন্ডটা দেখো এখানে তৈরি হবে। এখানে কি আছে, কে আই ডিএমএফ দেওয়া আছে, কে আই ডিএমএফ, তার মানে ডিএমএফ এটা কি, এটা কি পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট, পোলার অ্যাপ্রোটিক সলভেন্ট। ঠিক আছে, এর মধ্যে দেখো কি আছে, কে আই, আই, তার মানে এখান থেকে আই মাইনাস আসবে, আই মাইনাস এটা কি করবে, একটা SN2 রিয়াকশানে টেক পার্ট করবে, SN2। তাহলে এখানে দেখো আমাদের প্রোডাক্ট কি তৈরি হবে, আয়োডিন, এখানে আছে এই সাইড অ্যাটাক, এই সাইড অ্যাটাক নেই, এখানে আয়োডিন, এখানে ক্লোরিন, মানে এই দিক থেকে অ্যাটাক করেছে। ঠিক আছে, অপশানগুলো প্রথমে আমরা দেখে নেব কি দিয়েছে। এখানে তো দেখো কনফিগারেশন চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা হবে না, এখানে SN2 রিয়াকশান হবে। ওকে, এখানে কোনো বেস ওইভাবে দেওয়া নেই, তো এখানে এটাও ফর্ম করবে না। এবারে কথা হচ্ছে এই দুটোর মধ্যে কোনটা হবে। দেখো এখানে যদি আয়োডিন মাইনাস অ্যাটাক করে তাহলে এখানে কি করবে, একটা স্টেরিক এফেক্ট ওয়ার্ক করবে, স্টেরিক এফেক্ট। ঠিক আছে, সেই কারণে অ্যাটাকটা এই সাইডে হবে না, যদি অ্যাটাক করে তাহলে একটা স্টেরিক এফেক্ট কাজ করবে, তো অ্যাটাকটা হবে কোন দিকে, এই সাইডে, এই কার্বনটার ওপরে হবে। ঠিক আছে, সেই জন্য এই ক্লোরিনটা কি হবে, রিপ্লেস হবে, এই ক্লোরিনটা রিপ্লেস হয়ে অপশান এতে যে কম্পাউন্ড আছে সেটা ফর্ম করবে। ঠিক আছে, খুব সিম্পল সোজা একটা কনসেপ্ট। চলো নেক্সট দেখো, কোলয়েডের একটা প্রবলেম, এইরকম টাইপের প্রবলেমগুলোতে অনেকের কিন্তু সমস্যা হয়, তো দেখে নাও কি বলছে। দেখো দেওয়া আছে, অতিরিক্ত লঘু জলীয় কেআই দ্রবণে লঘু জলীয় AgNO3 দ্রবণ যোগ করলে যে সল উৎপন্ন হয় তার কণাগুলি কি হবে, ধনাত্মক আধানযুক্ত AgI
ঋণাত্মক আধানযুক্ত এজিআই, আধানবিহীন বলছে, আর একটা বলছে আধানহীন এজি সলকণা। দেখো কোলয়েড যে দ্রবণ যখন তৈরি হবে, সল মানে এটা কি একটা কোলয়েড দ্রবণ, সল উৎপন্ন হচ্ছে, সেখানে ডেফিনেটলি সেগুলো চার্জ পার্টিকেল হবে, চার্জড হবে, সেই কারণে আধানবিহীন এই অপশানগুলো আমাদের একেবারেই হবে না। এবার কি বলেছে দেখো, লঘু জলীয় দ্রবণ, লঘু মানে পরিমাণ কম, লঘু জলীয় দ্রবণ, লঘু AgNO3 অ্যাড করলে কি হবে, এখানে AgI এর অধক্ষেপ করবে, AgI। ঠিক আছে, এবার দেখো সলে যে তোমার কম্পাউন্ডটা তৈরি হলো, পার্টিকেলটা, তো এই AgI কি করবে, এরা কি চাইবে সব সময়, এদের যে কমন আয়ন, ঠিক আছে, এই সলের মধ্যে যে কমন আয়ন আছে সেইটাকে সারফেসে অ্যাবজর্ব করবে। তো এখানে দেখো কমন আয়ন কি আছে, আয়োডিন আছে, আয়োডিন। ঠিক আছে, এটা কি বলেছে, অতিরিক্ত, দেখো অতিরিক্ত লঘু জলীয় KI দ্রবণে লঘু জলীয় AgNO3 দ্রবণ যোগ করলে, ঠিক আছে, অতিরিক্ত দেওয়া আছে, তার মানে এটা কি থাকবে, অনেক বেশি পরিমাণ, তাহলে AgI এর সাথে কি হবে, I মাইনাস অ্যাটাচ হয়ে থাকবে। ঠিক আছে, সেই কারণে এটা কি হবে, ঋণাত্মক হবে। এখানে দেখো রিয়াকশানটা দেওয়া আছে এবং এক্সপ্লানেশনটাও দেওয়া আছে। এখানে কি হয়, যখন কোলয়েডাল কোনো পার্টিকেল তৈরি হয়, এখানে কোলয়েড পার্টিকেল তৈরি হলো, তাদের কি থাকে, তারা সিলেক্টিভলি অ্যাবজর্ব করে এক আয়ন, কোনটা, যেটা কমন, তাদের যে ল্যাটিসে মানে AgI, এখানে এদের ইনবিল্ড ল্যাটিসে যেই কমন একটা আয়ন আছে, সেরকম একটা কমন আয়ন এরা অ্যাবজর্ব করে। ঠিক আছে, সলে যে সারাউন্ডিংয়ে যে ইলেকট্রোলাইটগুলো থাকে সেখান থেকে কমন আয়ন অ্যাবজর্ব করে। ঠিক আছে, তো সেই কারণে এই যে সলিউশনের মধ্যে এক্সেস KI দেওয়া হচ্ছে, অতিরিক্ত KI যখন দেওয়া হয়েছে, KI এক্সেস, তাহলে আয়োডিনের কি হচ্ছে, কনসেন্ট্রেশন হাই হচ্ছে দেন, ঠিক আছে, আয়োডিন আর পটাশিয়াম আয়নের কনসেন্ট্রেশন হাই হচ্ছে সিলভার আয়নের চেয়ে, সিলভার নাইট্রেট সলিউশনের চেয়ে। তো সেই কারণে এই AgI প্রেসিপিটেটটা কি করবে, প্রেফারেন্সিয়ালি I মাইনাস আয়নকে অ্যাটাচ করবে, এবং এটা দেখো তাহলে কি হয়ে যাচ্ছে, নেগেটিভলি চার্জ হচ্ছে, নেগেটিভলি চার্জ। ঠিক আছে, এখানে আর একটা কথা বলে রাখি, দেখো যদি এখানে এক্সেস AgNO3 বলতো, এক্সেস AgNO3 কোয়েশ্চেনে বলা থাকলে কি হতো, AgI যেটা ফর্ম করছে তার সাথে সারফেসে Ag প্লাস অ্যাবজর্ব হতো, এটা ফর্ম করতো, তখন এটা কি হতো, পজিটিভলি চার্জ হয়ে যেত, নেগেটিভলি চার্জ অ্যান্সার হতো না, পজিটিভলি চার্জ হয়ে যেত। ঠিক আছে, বি কেয়ারফুল, কোয়েশ্চেন খুব ভালোভাবে পড়বে, এটা হয়ে যাবে তাহলে ঋণাত্মক আধানযুক্ত AgI। ওকে, নেক্সট 10টা কোয়েশ্চেন আবার আমি আনবো। কিছু যদি বুঝতে না পারো অবশ্যই কন্ট্যাক্ট করবে, আর তোমরা যদি ডিটেলসে কেমিস্ট্রি পড়তে চাও তাহলে এই নাম্বারে অবশ্যই কিন্তু কন্ট্যাক্ট করে নেবে। ঠিক আছে, আমাদের অলরেডি ইনস্টিটিউটে 11-12 নিট, জেনপাস, এই সমস্ত ব্যাপারে কেমিস্ট্রির যাবতীয় এক্সাম হয়, সমস্ত ব্যাপারে কিন্তু গাইড করা হয়, SLST, টিচার রিক্রুটমেন্ট এক্সাম, সব কিছুই। ঠিক আছে, এমনকি এই জেনপাসের ক্লাসগুলো যে শুধু জেনপাসের জন্য লাগবে সেটা নয়, যারা নিট দেবে, ঠিক আছে, IIT দেবে, বা যারা গ্র্যাজুয়েশনে পড়ছো, সবারই এই কোয়েশ্চেন আনসারগুলো খুবই কাজে লাগবে। যারা টিচার রিক্রুটমেন্ট এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদেরও কাজে লাগবে। ঠিক আছে, PGT TGTর জন্য। ওকে, থ্যাংক ইউ।